সিয়াম ভেবেছিল তার কবিতা শুনে আবরার হাসবে, পিঠ চাপড়ে বলবে, বাহ, দারুণ কবিতা লিখিস তুই, একদিন মস্ত বড় কবি হবি। আদ্রিতাকে হালকার উপর একটু কপি করেছে এটা একটু বুঝতে পারবে না, কিন্তু এসব কিছুই হলো না। উল্টে গাড়ি থেমে গেল। বেচারা সিয়াম চমকে উঠে বলে, ভাই, ভাই, গাড়ি থামালি কেন? মাঝ রাস্তায় নামিয়ে দিলে আমি অফিস যাব কি করে? আমার জীবনেও কবিতা বলবো না ভাই। সিয়ামের কথা কানে তোলে না আবরার। সিট বেল্ট খুলে নেমে পড়ে গাড়ি থেকে। সিয়াম পুনরায় কিছু বলবে তার আগেই খেয়াল করে তারা হসপিটালের সামনে। ব্যাস, সিয়ামকে আর পায়কে লাফিয়ে নেমে পড়ে। ও রীতিমতো ভুলে গিয়েছিল আমানের কথা। 2 দিন চলে গেল অথচ মনে পড়লো না। ইস, এটাকে বন্ধুত্ব বলে? ছি ছি সিয়াম, তোকে দিয়ে কিচ্ছু হবে না। কবে বউ নেই রে তোর? দেখা গেল শপিং করতে গিয়ে বউ রেখে আসলো ভুলে, তখন কি হবে? আলতু ফালতু চিন্তা করতে করতে আবরারকে ফেলেই চলে যায় আমানের কেবিনের দিকে। মূলত আবরারের কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছে। ওটার সিদ্ধান্ত নিয়েছে আতিয়া বেগম, সামনে মাসেই বাংলাদেশে ফিরে যাবে, এখানে আর নয়। অহনার শ্বশুরবাড়ির পরিবারও যাবে কিছু মাসের জন্য। ইচ্ছে ছিল ছেলে মেয়েকে দেখার, দেখে নিয়েছে। আদ্রিতা মায়ের কোলে মাথা রেখে ফোন দেখছে, আর আতিয়া আদ্রিতার চুলে হাত বোলাচ্ছে আর টিভি দেখছে। সন্ধ্যা কখন হবে? আজকের দিনটা ফুরাচ্ছেই না, দীর্ঘ মনে হচ্ছে। সবাই বেলা 12টা। আদ্রিতা একটু পরপর ফোন দেখছে। আচ্ছা মা, আমি যদি কাউকে পছন্দ করি তাহলে তার সাথে আমাকে বিয়ে দিবে? আতিয়া বেগম চমকায় না, কেননা এসব উদ্ভট কথা প্রায় বলতে থাকে আদ্রিতা, নতুন কিছু নয়। তিনি একটি হেসে জবাব দেয়, সে যোগ্য হলে ভেবে দেখব। আদ্রিতা ভাব নিয়ে বলে, যোগ্য কাউকেই তো আনবো আমি, একদম রাজপুত্রের মতো। দেখে নিও তুমি। আচ্ছা, দেখে নিব, তবে শুধু সুন্দর হলেই চলবে না আম্মু, ভালোবাসা থাকতে হবে। আমি আদ্রিতা, আমাকে কেউ ভালো না বেসে থাকতে পারবে? আতিয়া বেগমের মুখখানা মলিন হয়ে যায়। মনে মনে বলে, যার উচিত ছিল তোকে ভালোবাসা সেই তোকে ভালোবাসেনি আদ্রিতা, ভীষণ বাজেভাবে ঠকে গিয়েছিস তুই। গোটা দিনটা মায়ের সাথে কাটায় আদ্রিতা। এখন সন্ধ্যা 6টা বাজে। আসিফ বেশ অনেকক্ষণ আগেই মেসেজ দিয়েছিল সে ট্যাক্সি ধরেছে, আসছে জরিক নদীর সামনে। 1 ঘন্টাখানিক সময় লাগবে। আদ্রিতা আজকে বেশ সুন্দর করে সাজুগুজু করে। লাল রঙের জর্জের 3 পিস, কোমর লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছে, লাল রঙের হেয়ার ব্যান্ড লাগিয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল আর গালে ব্লাশ। গাল দুটো লাল লাল দেখালে দারুণ লাগে তার কাছে। অতঃপর পারফিউম মেরে বেরিয়ে পড়ে। ফার্স্ট ডেট। প্রেম হওয়ার পরে তো এই প্রথমবার দেখা হচ্ছে তাদের, একটু স্পেশাল তো হওয়াই উচিত। আতিয়া বেগম কিচেনে রাতের জন্য রান্না করছে। আদ্রিতা তাকে না বলেই বেরিয়ে যায়। বাড়ির মূল ফটক পেরোনোর আগেই কোথা থেকে অ্যানি দৌড়ে এসে পা জড়িয়ে ধরে তার। আদ্রিতা মুচকি এসে খুলে তুলে নেয়। তুলোর মতো নরম শরীরে ঠোঁট দাবিয়ে চুমো খায় এবং আদরের স্বরে বলে, চলো মোনা, তোমার বাবার সাথে দেখা করে আসি। অ্যানি মিউ মিউ করে ওঠে, যেন বোঝাচ্ছে, মাম্মাম, তুমি আমাকে নিয়ে কোথায় চলে আসলে? আমার আসল বাবা জানতে পারলে তোমাকে কি করবে আম্মু? একবার মনে করো তার কথা। তাসনিন গ্রুপ অফ কোম্পানি। আবরার তাসনিনের দীর্ঘ 10 বছরের পরিশ্রম ফসল এই কোম্পানি। ছোটবেলা থেকেই বহুবার শুনেছে। ঠিক তখন থেকে আবরারের একটাই লক্ষ্য ছিল বড় হওয়া, নিজেকে প্রতিষ্ঠিত করা। সবাই যাতে বলে আবরার তাসনিন বেস্ট। সুইজারল্যান্ডে আবরার বা তাসনিন নামখানা উচ্চারণ করা কঠিন। এখানকার জনগণ ঠিকঠাক বলতে পারে না, তাই নিজের বড় নামখানা কেটে তাসিন বলে পরিচিত করেছে। তাসিন গ্রুপ অফ কোম্পানিতে 400 কর্মচারী কর্মরত করছেন। তারা আবরারের আন্ডারে কাজ করে। লেহেঙ্গার সহ নায়িকাদের পরনের বিভিন্ন সুন্দর সুন্দর ড্রেস তৈরি সহ বিভিন্ন দেশে পাঠানো হয় এখান থেকে। এসব আতিয়া বেগম জানতেন না, আজকে জানতে পেরেছেন ইভানের থেকে। মনটা বড় খারাপ তার। নিজের ছেলে একটুও দাম দেয় না তাকে, কখনোই কোনো সিদ্ধান্ত জানায় না, বা কি করেছে না করেছে সেটাও জানার অধিকার তার যেন নেই। কিন্তু কেন? কি দোষ করেছেন তিনি? মা হিসেবে কি ব্যর্থ তিনি? হয়তো তাই। দীর্ঘশ্বাস ফেলে আতিয়া বেগম চোখের কোণে জমে থাকা অশ্রুকণা মুছে নেয় হাতের উল্টো পিঠে। আসিফ আদনান আদ্রিতার ক্রাশ। কলেজে পা রাখার পরপরই মানুষটিকে দেখেছিল, তখন থেকেই মনে ধরেছিল এবং এখন পর্যন্ত মনেই রয়ে গিয়েছে। ক্রাশ থেকে ভালোবাসার মানুষ হয়ে উঠেছে। জরিক নদীর পাশে দাঁড়িয়ে আছে আদ্রিতা। প্রথমবার একা একা অনেকটা পথ অতিক্রম করেছে। জিজ্ঞেস করতে করতে পৌঁছেছে অচেনা গন্তব্যে। সত্যি বলতে একটু ভয় করেনি তার। নিজের দেশে একা একা শপিং মলে যাওয়ার সাহস না পাওয়া মেয়েটা সুইজারল্যান্ডের জুরিক শহরের শেষ প্রান্তে অবস্থিত
জোরেক নদীর পাশেই এসেছে। সবটা কি ভালোবাসা টানে? এই যে যতক্ষণ ট্যাক্সিতে ছিল সর্বক্ষণই মনে হয়েছে কখন পৌঁছাবে। আসিফ আদনানকে দেখে রিয়াকশন কেমন হবে? সে কি রঙের শার্ট পরে আসবে? আদ্রিতার জন্য কি ফুল আনবে বা কোনো গিফট? ফার্স্ট ডেটে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গিফট দেয়। আদ্রিতা ঠিক এনেছে আসিফ আদনানের জন্য গিফট। সে কি আনবে? এটা সে ভাবতে ভাবতেই পৌঁছে যায়। নির্দিষ্ট জায়গায় ট্যাক্সি থামতেই ভাড়া মিটিয়ে নেয়। বিশাল এক ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে। লাল নীল নিয়ন বাতি জ্বলছে ব্রিজ জুড়ে। দেখতে বেশ সুন্দরই লাগছে। চারপাশে অনেক কাপল দেখা যাচ্ছে, যারা হাতে হাত রেখে হাঁটছে, কেউ কেউ চুম্বনে লিপ্ত হচ্ছে। আদ্রিতা মুচকি হাসে। দুপায়ে গিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। বিশাল নদী, তবে শান্ত, একটুও ঢেউ নেই। অ্যানিকে কোল থেকে নামাতে যায়, তবে অ্যানি নামে না। খামচে ধরে আদ্রিতার জামা, আঁচড় লেগে যায় গলায়। মৃদুস্বরে বলে ওঠে আদ্রিতা। তখনই ভেসে আসে নদীর গভীর কণ্ঠস্বর। এখানে কি করছো তুমি? আদ্রিতার বুকের ভিতরটা টিপ টিপ করছে। পেছন ঘুরে তাকানোর সাহসটুকুও পাচ্ছে না। পরিচিত মানুষ, যাকে আগে দূর থেকে দেখতো, অতঃপর সেই দিন কাছ থেকে দেখলো, ছুঁয়ে দিল হাত। আবার আজকেও কাছ থেকে দেখবে। এই তো পেছন করলেই দেখতে পাবে। ঠোঁটের কোণের মৃদু হাসি চওড়া হয়। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পিছনে তাকায়। আসিফ আদনান তার সামনেই দাঁড়িয়ে আছে। চোখ তুলে তাকায় আদ্রিতা। মুহূর্তেই চোখাচোখি হয়। মাথা ভর্তি ঝাঁকড়া চুল, শ্যামবর্ণ গায়ের রং। হঠাৎ আদ্রিতার মনে হয় আসিফ আদনান আবরার তাসনিনের মতো এতটা সুদর্শন নয়। লোকটার মধ্যে একটা হিরো হিরো ব্যাপার আছে। হটনেসে ভরপুর। দাঁত দিয়ে জিভ কাটে আদ্রিতা। মনে মনে বলে, ছি, নির্লজ্জ লুচু লোকটার কথা কেন ভাবছিস পচা আদ্রিতা? ভাবিস না তার কথা, সে একটা বাজে লোক। আসিফ আদনান এগিয়ে আসে। আদ্রিতার দিকে তাকিয়ে এসে বলে, এখানে একা দাঁড়িয়ে আছো কেন? ওই আপনাকে খুঁজছিলাম। আমি ওইদিকে ছিলাম, ওখানকার ভিউ বেশি জোস, চল যাই। আদ্রিতা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। পাশাপাশি হাঁটতে থাকে আসিফ আদনানের। অ্যানি কুটুর কুটুর নয়নে তাকিয়ে আছে। ভাবখানা এমন যেন বোঝার চেষ্টা করছে, এই মালটা আবার কে? আসিফ খেয়াল করে, হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় অ্যানির লোমে ভরপুর শরীর। বিরক্ত অ্যানি মুখ ঘুরিয়ে মেয়া মেয়া আওয়াজ করে তোলে। আদ্রিতা হেসে বলে, ও আসলে অপরিচিত মানুষদের দেখলে ভয় পাই। তো পরিচিত করো, বলো আমি ওর বাবা। লজ্জা পায় আদ্রিতা, মাথা নিচু করে ফেলে। গাল দুটো লাল হয়ে ওঠে। আসিফ জিন্সের পকেটে হাত ঢোকায়। দূরে চুমন লিপ্ত এক কপালের পানে তাকিয়ে বলে, তারপর কেমন চলছে দিনকাল? ভালোই। পেছন থেকে ভেসে আসে কবিতার সুর। দিনকাল যায় ভালো, রাত হলে হয় কালো, শালা তোর কপালে ভালো তাসিন ভাই নেই এখানে, থাকলে তুই ভেগে যেতিস, বিদম মাইর খেতিস। পরিচিত কণ্ঠস্বর শুনে আদ্রিতা পেছনে ঘুরে তাকায়। সিয়াম এবং আহাতকে দেখে আশ্চর্য হয়ে বলে, আরে আপনারা এখানে? মাইয়া খুঁজতে আইছিলাম মা। সিয়ামের সরল জবাব। অ্যানি হাত বাড়িয়ে মিউ মিউ বলে ওঠে, মানে সিয়ামের কোলে উঠবে। সিয়াম হাত বাড়িয়ে নেয় তাকে এবং বলে, এই মফিস আবার কেডা? হাবলু হাবলু দেখতে, কোনো টোকাই হয় নাকি? টমটমে খেয়ে যায় আসিফ। নিজের পানে তাকায়। মিট মাই বয়ফ্রেন্ড আদনান তাসনিন। আপনি হাবলু টাবলু কি বলছেন এইসব? সিয়াম গম্ভীর নয়নে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে আসিফ আদনানের। দুপা এগিয়ে এসে চুলে হাত বুলিয়ে দেয়। আসিফ অসহায় নয়নে তাকিয়ে থাকে সিয়ামের মুখ পানে। চুলগুলো আসল নাকি কস্টিউম দিয়ে লাগানো? আহাত বলে, না না, এগুলো আমার আসল চুল। আসিফ তাড়াহুড়ো করে বলে। সিয়াম ভ্রু কুচকে ফেলে। আমি তোমার নানা। আসিফ শুকনো ঢোক গিলে তাকায় আদ্রিতার পানে। আমি বলতে চেয়েছি। আসিফকে থামিয়ে আদ্রিতা বলে, ও মানে বুঝিয়েছেন না না। আমি তো সেটাই বললাম। না না না, কেন ডাকলো আমায়? ছেলের পছন্দ হয়নি, আদ্রিতা তাকে রিজেক্ট করে দাও। ভীষণ গম্ভীর দেখাচ্ছে আসিফের মুখখানা, যেন ভীষণ সিরিয়াস সে, এবং নিজের সিদ্ধান্ত থেকে এক পা নড়বে না। আদ্রিতা কাঁদো কাঁদো স্বরে বলে, ভাইয়া এমন করছেন কেন? উনি ভালো ছেলে। আহাত বলে ওঠে, গোটা দুনিয়ায় আমার বন্ধু আবারও থেকে ভালো মানুষ দুটো নেই। সিয়াম কবিতার মাধ্যমে ওদের বুঝিয়ে দিত। সিয়াম কবিতা বলার জন্য প্রস্তুতি নেয়। শুকনো কাশি দিয়ে বলতে শুরু করে, ভালো মানুষ কাকে বলে যদি জানতে চাও, আপনার তাহসিন এর নামটা ভাই জেনে রেখে তাই। আমি তুমি সবাই জানি ভালো কাকে বলে। আমার বন্ধু আবরার একমাত্র ভালো ছেলে। আসিফের
মাথা ঘুরছে এমন উদ্ভট কবিতা শুনে। এগুলো কবিতা হলে কবিতাকে কি বলে? আদিতা বুকে হাত গুজে ছোট ছোট নয়নে তাকায় সিয়ামের পানে এবং বলে, সিয়াম ভাই, আপনি আমাকে কপি কেন করছেন? এমন কবিতা আবৃত্তি আমি করি, আপনি? আসিফ হতাশ সুরে বলে, তুমি কবিতা আবৃত্তি করো? আদিতা খুশিতে গদগদ হয়ে বলে, হ্যাঁ, সিয়াম ভাই তো আমার থেকেই কবিতা শিখেছে। বলুন সিয়াম ভাই। সিয়াম কথা বলতে পারে না, কেননা তার দৃষ্টি আটকে গিয়েছে আদ্রিতার পেছনে মেরুন রঙের টপস পরিহিত এক রমণীর পানে। আহা, কি সুন্দর দেখতে মেয়েটি! সিয়াম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, এমনকি ছুঁড়ে ফেলে মাটিতে এবং শার্টের পকেটে থাকা সানগ্লাস পরে চুলে হাত বুলাতে বুলাতে চলে যায় সেদিকে। অ্যানি বেচারা ব্যথা পেয়ে মিউ মিউ করে ওঠে। আদ্রিতা তাড়াহুড়ো করে কোলে নেয় অ্যানিকে, গায়ে হাত বুলিয়ে কোথাও ব্যথা পেয়েছে কিনা চেক করতে থাকে। আসিফ দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি এদের এনেছো কেন? আহাত বলে ওঠে, এনেছে তো, তোর প্রবলেম কি? আমাদের বসকে জানিস? তোকে মেরে তক্তা বানিয়ে দিবে। রাগান্বিত কণ্ঠস্বর আহাদের। আসিফ বলে ওঠে, ভাইয়া আপনি রেগে কেন যাচ্ছেন? আমি জাস্ট জিজ্ঞেস করেছি। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। আদ্রিতা চলো, তোমায় পৌঁছে দেই। এখানে কি হচ্ছে? আবরার তাসনিম আদ্রিতা চমকায়, ভয়ে আসিফ আদনানের পেছনে চলে যায়। সুইজারল্যান্ডের জনপ্রিয় জুরিক বেশ যতটা সুন্দর, আজকের পরিবেশ ঠিক ততটাই জঘন্য। এখানকার মেয়েটা একটু বেশি খোলামেলা এবং সুন্দর। ধবধবে ফর্সা মেয়েগুলোকে দেখলে মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। চারপাশে অনেক কপল দেখা যাচ্ছে যারা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছে। সিয়াম হিরো হিরো ভাব নিয়ে এগোচ্ছে, আজকে প্রপোজ করেই ফেলবে সে। সুইজারল্যান্ডের মাটিতে দ্বিতীয়বার পরীর আগমন ঘটেছে। এই পরীকে সে কিছুতেই হাতছাড়া করবে না, না মানে না। প্রথম পরীর দেখা মিলেছিল 9 দিন আগে। আহা, আদ্রিতা যখন বাড়িতে ঢুকেছিল ঘন্টা বেজেছিল সিয়ামের মনে। ভেবেই ফেলেছিল জীবনটা বুঝে পরিবর্তন হয়েই গেল। আজকে দ্বিতীয়বার ঘন্টা বেড়েছে। আদ্রিতাকে বন্ধুর জন্য স্যাক্রিফাইস করেছিল, কিন্তু এই পরীকে কোনো মতেই হাতছাড়া করবে না। রাজি না হলে তুলে নিয়ে বাসর করে ফেলবে, তবুও ছাড়বে না। মনে মনে কনফিডেন্স জোগাড় করে গুটি গুটি পায়ে এগিয়ে যায় মেয়েটির নিকটে। সামনে দাঁড়িয়ে হাঁটু মেরে বসে পড়ে, একখানা হাত বাড়িয়ে দিয়ে কবিতার ছন্দে বলে ওঠে, দেখেছিলাম বাসর খেয়েছিলাম ফুল, তুমি আমার ভালোবাসবে কবে দেবো ফুল। আমি বড্ড ভালো ছেলে, জানি গোটা দুনিয়া, তোমায় আমি পেয়েছি পুরো দুনিয়া খুঁজিয়া। হাতটা ধরিয়া আমায় করে নাও গ্রহণ, খুব তাড়াতাড়ি তোমার জন্য সাজাবো বাসর। খেলবো হাডুডু, ভাঙবো খাট, তুমি আমার পারফরমেন্স দেখে বলে উঠবে ওহ মাই গড। কবিতাখানা শেষ করার সঙ্গে সঙ্গে সিয়াম গালে একখানা থাপ্পড় পড়ে। মেয়েটি তুলতুলের হাতের মোলায়েম থাপ্পড়, একটু কথা পায় না সে। হাসি মুখে তাকায় মেয়েটির মুখ পানে, রাগে ফুসে থাকা রমণীকে বলে ওঠে, ওহে বালিকা, বুঝো না বাংলা, তাই তোমার মনে হচ্ছে আমি বড় হ্যাংলা। আসলে যা ভাবছো কিছুই সঠিক নয়, আমি হচ্ছি সিয়াম জেন্ট। মেয়েটি বলে ওঠে, স্টপ ইট। আপনার আজাইরা কবিতা বন্ধ করুন, না হলে জুতো খুলব আমি। সিয়াম দাঁড়িয়ে পড়ে, লাজুক হেসে বলে, ও আপনিও বাঙালি? তাই তো বলি সুইজারল্যান্ডে এর মাটির চাঁদা কোথা থেকে আসলো? আসলে কি হয়েছে? মেয়েটি চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সিয়াম কপাল কুঁচকে ফেলে। আরে আরে, চলে যাচ্ছ না? সোনা দাঁড়াও, নাম্বারটা দিয়ে যাও, নাহলে বাসায় অ্যাড্রেস, এই ত্রিভুবনে আমাকে একা করে যেও না জান। সিয়ামের ভুলভাল উক্তি মেয়েটির কানে ঢোকে না। সে বড় বড় পা ফেলে চলে গিয়েছে অনেক দূর। হতাশায় নিঃশ্বাস ফেলে সিয়াম। যা শালা, চলে গেল। সিয়াম মাহবুবকে রিজেক্ট করে? ব্যাপারটা না, জীবনে চলার পথে 2-1 রিজেক্ট করতেই পারে, তার জন্য কি হাল ছেড়ে দিব? বরং ফুল স্পিডে লেগে পড়ছো, একজন না একজন পড়বেই। হাত পা বা চোখ না থাকলেও চলবে, শুধু কোনো রকম একটা মেয়ে হলেই হবে। নিজেকে নিজেই সান্ত্বনা দিয়ে বুক ফুলিয়ে আদ্রিতাদের দিকে চলে যায়। আপনার বুকে হাত গুজে গম্ভীর নয়নে তাকিয়েছে আদ্রিতার মুখ পানে। কাছু কাছু আদ্রিতা ভয়ে সিটিয়ে যাচ্ছে মুহূর্তে। আসিফের পেছন থেকে একটু একটু উকি দিয়ে দেখছে লোকটা যে হাতি আবার আসিফ আদনানকে 2 ঘা বসিয়ে না দেয়। শুকনো ঢোক গেলে আদ্রিতা হাত বলে ওঠে, আবু ওই শালা আদরের সাথে ফার্স্ট ডেট করতে আসছে। আদ্রিতা ভ্রু কুচকে ফেলে। আদু আর আবুকে? সে আসিফের পেছন থেকে বেরিয়ে আসে মুহূর্তে, বুকে হাত গুজে বলে ওঠে, আদু আর আবু কে ভাইয়া? পেছন থেকে ভেসে আসে সিয়ামের কবিতা। আবু আদু 2 জন লাভ ব্রাইট কপাল, তাদের চটকে সিয়াম আহার হয়ে যাচ্ছে কপাল জীবন।
আবরার বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে, স্টপ ইট সিয়াম। সে মুহূর্তেই ঠোঁটে আঙ্গুল ঠেকায়, যেন কেয়ামত হয়ে গেলেও সে আর কথা বলবে না। আসিফ বলে ওঠে, আবরার ভাইয়া, আপনাকে আমি চিনি, ফেসবুকে ফলো করি। আবরার দুপা এগিয়ে আসিফের মুখোমুখি দাঁড়ায়, বা হাত তুলে রাখে আসিফের কাঁধে, শান্ত স্বরে বলে, শি ইজ মাই প্রপার্টি, দূরে থাকো, তার থেকে না হলে বাঁচতে পারবে না। পরপরই কাঁধ থেকে হাত নামিয়ে দেয়। আসিফের পাশে গুটি গুটি মেরে দাঁড়িয়ে থাকা আদ্রিতার পানে তাকায়। ভাইয়া, ওকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। আসিফের কণ্ঠে তেজ ফুটে ওঠে। আবরার দু ভ্রু আড়াআড়ি ভাবে কুচকে তাকায় আসিফের পানে। সে ফের বলে ওঠে, আমরা অতি দ্রুতই আপনাদের জান্নাতে চেয়েছিলাম বিয়ের বিষয়টা। আদ্র গর্জে ওঠে আবরার, হাত উঁচু করে বলে, ওই নাম উচ্চারণ করলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, আই সোয়ার। আদিতা পুনরায় ভয় সিটিয়ে পড়ে। আসিফের পানে এগোতে নিলেই আবরার তার হাতখানা ধরে ফেলে এবং বড় বড় পা ফেলে গাড়ি দিকে এগোতে থাকে। সে আসিফের গলা জড়িয়ে ধরে। আহাদ পা থেকে মাথা পর্যন্ত নজর বুলিয়ে বলে, মুসলমানি হয়েছে তোর? আসিফ ঠিক বুঝতে পারে না। বুঝতে পারিনি। আহারে গাধার বাচ্চা, গরুর কাটিং ফিটিং হয়েছে তোর? সুন্নাতে খাতনা না হলে করে দেব। কাটা বড়ই জরুরি, আর নতুন একটা মেয়ে খুঁজে নিস। আমাদের আদরের দিকে তাকালে কাটিং ফিটিংয়ের জিনিসখানা একদম পুরোটা কেটে দিব। গট ইট? শিয়াম, ফলো মি। বলেই শার্টের বোতামে লেগে থাকা চশমা তুলে চোখে পড়া নেয়। শার্টের কলার সোজা করে স্টাইল মেরে হেঁটে চলে যায়। সিয়াম আসিফের গালে টুক করে একখানা চুমু খায়, তারপর দু গাল ইচ্ছে মতো টেনে দিয়ে বলে, আমার সোনা মনা টুনটুনি, ভালোবেসে তোমায় ডাকবো বলবলি। চুমু খেয়ে হয়ে যাব ট্রমা, তোমায় আমি ডাকবো ওম মাই শিলা। আসিফ দীর্ঘশ্বাস ফেলে সিয়ামের চলে যাওয়ার দেখে। পরপরই শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে, হে মানুষ না কবিতার ধর্ষক, সহজ সরল কবিতাকে পুরোই ধর্ষণ করে দিছে। ফুল স্পিডে গাড়ি চলছে, যেন যখন তখন খাদে চলে যাবে। আবরারের মুখশ্রী ভীষণ গম্ভীর, যেন এক্ষুনি অসহায় কিউট আদ্রিতাকে টুক করে খেয়ে নেবে। বিরক্তি করল। আদ্রিতা খানিকক্ষণ চুপচাপ দেখে নেয় বাঘকে, পরপর প্রচন্ড রাগী স্বরে বলে ওঠে, কি প্রবলেম আপনার? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না? কি ক্ষতি করেছি আপনার? মুহূর্তেই গাড়ি থেমে যায়। আদ্রিতা শুকনো ঢোক গিলে এদিকে ওদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে আসলে তারা কোথায় রয়েছে। রাত বাড়ছে, চারিপাশ অন্ধকারে ছেয়ে গিয়েছে। বাংলাদেশের মতো এখানে গভীর রাত অবধি আলো জ্বলে না, কোলাহলে ভরপুর থাকে না, হরিহুল্লোড়ে মেতে ওঠে না। এই তো এখন রাস্তায় একটাও জনমানবের দেখা মিলছে না। বেশ অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্ট চলছে, সেটার আলোতে গোটা রাস্তা আলোকিত হতে ব্যর্থ। দূরে দূরে দু একটা বাড়ি চোখে পড়ছে, সেখানেও আলো জ্বলছে, তবে কোনো সারা শব্দ নেই। গাড়িতে আলো জ্বলছে, সে আলোতে আবরার তাসনিনের গম্ভীর মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে। চোয়াল শক্ত, ছোট ছোট দাড়ির আড়ালে লুকানো শক্ত চোয়াল আদ্রিতার নজর এড়ায় না। উঁচু নাকখানা ক্ষণে ক্ষণে ফুলিয়ে উঠছে। আরও একটা বিষয় নজরে পড়ে আদ্রিতার, বা চোখের নিচে আঁচড়ের দাগ, যেন কেউ খামচে দিয়েছে। এই বাক্যেও কেউ খামচে দেওয়ার সাহস পেয়েছে? এটা অসম্ভব। আবার গোলাপি অধরের কোণায় কিঞ্চিত শুকনো রক্তের রেখা দেখা মিলছে। দূর থেকে মনে হচ্ছে বাদামের খোসা, তবে ভালোভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যাচ্ছে সেটা রক্তের দাগ। মনে হচ্ছে কেউ লোকটাকে আঘাত করেছে বা কোথাও থেকে আঘাত পেয়েছে। আদ্রিতার বাম হাতখানা গালে চলে যায়, একটুখানি এগিয়ে বসে আবরারের দিকে। ছোট ছোট নয়নে ভালো করে দেখতে থাকে। সাদা রঙের শার্ট গায়ে জড়ানো, দু হাতে বেশি ফুলে উঠেছে, যেন শার্ট ছিঁড়ে বেশি বেরিয়ে আসবে। বুকের কাছটায় লাল রং মেখে আছে, সেখানেও আঘাত পেয়েছে কি? আদ্রিতা ভেঙচি কাটে, আবরারের থেকে দৃষ্টি ফেরায়। লোকটা কি আর ভালো মানুষ? এখন যদি আদ্রিতা নরম সুরে বলে, ভাইয়া আঘাত পেলেন কি করে? আবরার তাসনিন টুকুস করে একখানা চটকানা বসিয়ে দিবে আদ্রিতার নরম তুলতুলে গালে। গম্ভীর স্বরে বলবে, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। তাতে বেশ অপমানিত হবে আদ্রিতা। গাড়ি কেমন থামালেন? বাড়ি যাব না? আর চোখে আবরারের পানে তাকিয়ে বলে আদ্রিতা। আবরার গাড়ির স্টিয়ারিং থেকে হাত সরিয়ে সিটে গা এলিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে, না। স্পষ্ট জবাব। তবে আদ্রিতার পছন্দ হয় না। বাড়ি যাবে না? তাহলে কি মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এভাবেই বসে থাকবে? কি করে? গাড়ি কেন থামালেন? বাড়ি যাব না? মা চিন্তা করবে, আমাকে বাড়ি যেতে হবে, প্লিজ নিয়ে চলুন। অসহায়ত্ব ফুটে ওঠে আদ্রিতার চোখে মুখে। আবরার তাসনিম চোখ খোলে, ঘাড় বাঁকিয়ে থাকায় আদ্রিতার মুখ পানে এবং চিপিয়ে চিপিয়ে জবাব দেয়, ফাকিং ইমোশন বয়ফ্রেন্ডের সাথে মিট করতে আসার সময় মনে ছিল না?
আদ্রিতা চুপসে যায়। চোরের ন্যায় কুটুর কুটুর নয়নে তাকায় আবরারের পানে এবং সাথে সাথেই দৃষ্টি সরিয়ে নেয়। পুনরায় ঢোক চেপে গলা ভেজায়, আশেপাশে তাকিয়ে পানির খোঁজ করে। এই মুহূর্তে বড্ড পানির অভাব ফিল করছে, তবে পেল না। হাতের গাড়িতে পানি থাকবে, ইটস অ্যাবনর্মাল। এনে পিছনের সিটে দিব্যি ঘুমাচ্ছে, যেন এই দুনিয়ার সব থেকে সুখী ব্যক্তি সে। ঘুম ব্যতীত আর কোনো কাজই নেই তার। আদ্রিতা মনে অনেকটা সাহস সঞ্চয় করে নেয়। খোলাখুলির কথা বলা প্রয়োজন, এখানে তো আর কেউ আর সারা রাত বসে থাকতে পারবে না। তাই জিভ দ্বারা ঠোঁট বিজিয়ে বলে, আমি আসিফ আদনানকে বাকিটা শেষ করার আগে আবরার বলে ওঠে, আই নো দ্যাট। নতুন কিছু বলো। আবৃতের জন্য সুযোগ পেল। তাকে বিয়ে করতে চাই। আবরার পুনরায় গাড়ির সিটে গায়ে এলিয়ে দেয়। আঁকি বলল বন্ধ করে ফেলে, সেভাবেই জবাব দেয়, ওকে, তোমার আসিফ আদনান বেঁচে থাকলে করিও বিয়ে। আদ্রিতার কথার ভাঁজে লুকোনো রহস্য খুঁজতে ব্যর্থ হয়। তবে এই একটু বুঝতে পারে আবরার তাসনিন রাজি হয়ে গিয়েছে। এবার আসিফ এবং তার বিয়েতে আর কোনো বাধা নেই। খুশিতে আত্মহারা হয়ে ওঠে আদ্রি। উত্তেজনায় চেপে ধরা আবরারের হাত শক্তপোক্ত পুরুষালী হাতের ভাঁজে নিজের নরম কোমল হাতখানা ঢুকিয়ে দেয়। গম্ভীর মানবের মুখ পানে তাকিয়ে হাসি মুখে বলে, ধন্যবাদ ভাইয়া, আপনি জানেন না আমি। বাকিটা শেষ করতে পারে না আদ্রিতা। তার আগে আবরার গাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে বন্ধ গাড়িতে চলমান করে। পাশ দিয়ে যাওয়া হলুদ রঙের ট্যাক্সির দিকে ধেড়ে নিয়ে যায় নিজেদের গাড়ি। আতঙ্কিত আদ্রিতা কেঁপে ওঠে। এখন কি হবে বেশ বুঝতে পারছে। ভয়ে সিটিয়ে যায়, কাঁপা কাঁপা গলায় কিছু বলতে চায়, তবে পারে না। হাত বাড়িয়ে পিছনের সিটে থাকা অ্যানিকে কোলে তুলে নেয়, বুকের মধ্যে জাপটে জড়িয়ে রাখে, পল্লব বন্ধ করে ফেলে। আর তখনই বিকট একটা শব্দ হয়। মৃদু স্বরে চিৎকার করে ওঠে আদ্রিতা। অস্বাভাবিকভাবে কাঁপছে তার হাত। কেটে যায় কিছু মুহূর্ত। পিটপিট করে চোখ খুলে আদ্রিতা প্রথমে পাশের সিটে তাকিয়ে আবরারকে দেখে নেয়, আরামসে বেয়ার খাচ্ছে। অতঃপর তাকায় রাস্তার পানে। ট্যাক্সিখানা গাছের সাথে ধাক্কা খেয়ে ভেঙে চড়ে গিয়েছে। একটা রক্তাক্ত হাত দেখা যাচ্ছে এবং গড়ানোর শব্দ, গোঙানোর শব্দ পাওয়া যাচ্ছে, যেন কেউ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে। বাঁচার তাগিদের শব্দ বের হচ্ছে মুখ দিয়ে। আদ্রিতা গাড়ির জানালা দিকে মাথা বের করে এদিকে ওদিকে পর্যবেক্ষণ করে, না কোথাও কেউ নেই। আপনি এটা কি করলেন? ওদের হাসপাতালে নেওয়া দরকার। আদ্রিতার আঁখি পল্লব টলমল করছে, যেন এক্ষুনি দু গাল পেয়ে বর্ষণের আগমন ঘটবে। গোলাপি অধর জোড়া কাঁপছে। বিয়ারের বোতলে শেষ চুমুক দেয় আবরার। টকটক করে গিয়ে শেষ করে ফেলে গোটা বোতলের পানীয়। অতঃপর জানলা দিয়ে ঢিল ছুঁড়ে ফেলে দেয় বাইরে। একদম সেই ট্যাক্সির রক্তাক্ত হাতের উপরে গিয়ে পড়ে বোতল। ব্যথা পেল বোধ হয়। গলা কাটা মুরগির ন্যায় ছটপট করে ওঠে। গাড়ি সহ কাঁপতে থাকে কিছুক্ষণ। হন্তদন্ত আদ্রিতা গোটা ব্যাপারটা দেখতে থাকে মনোযোগ দিয়ে। আবার ডান হাত বাড়িয়ে দেয় আদ্রিতার পানে। আদ্রি একটু পিছানোর চেষ্টা করে, তবে গাড়িতে জায়গা না থাকায় পারে না। আবার ভ্রু কুচকে ফেলে। ব্যাস, আদ্রিতা একটু এগিয়ে বসে। আবার আদ্রিতার গালে হাত দেয়। ঠান্ডা হাতের স্পর্শে পুনরায় কেঁপে ওঠে আদ্রিতা। মায়া ভরা নয়ন জোড়া আবরারের নয়নে রাখে এবং বলে, ওরা ব্যথা পেয়ে। আবরার নিজের হাতখানা আদ্রিতার অধরে নিয়ে আসে। বুড়ো আঙ্গুল দ্বারা নরম ওষ্ঠ হাত বুলিয়ে হাসকি স্বরে বলে, ঠোঁট কাঁপাচ্ছ কেন? আদ্রিতা আবরারের হাতখানা সরিয়ে দেয়, মাথা নিচু করে বলে, ভুল ভাবছেন। আমি রেগে গেলে বা ভয় পেলে আপনি বাকিটা শেষ করার আগেই আবরার নিজের সিট বেল্ট খুলতে বলে, আবরার তাসনিম বড্ড বেপরোয়া। আশ্চর্য, সিট বেল্ট খুলছেন কেন? তোমার ঠোঁট কাঁপা থামাবো তাই। নিজের ওষ্ঠের উপরে হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে আদ্রিতা। অ্যাকচুয়ালি কি হলো তার সাথে? জাস্ট 5 সেকেন্ড, তার মধ্যেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। আবরার তাসনিম ঝড়ের বেগে এসে চুমু খায় আদ্রিতার ওষ্ঠের ভাঁজে এবং পরপরই নিজের সিটে গায়ে এলিয়ে দেয়। বড়ই ক্লান্ত যেন সে। কেটে যায় কিছু মুহূর্ত। রাত বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতের প্রতাপ। ইতোমধ্যেই ঘন কুয়াশায় ছেয়ে গিয়েছে চারপাশ। গাড়ির জানালা দিয়ে দূরের বস্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। আদ্রিতা শুকনো ঢোক গিলে এখনো ভেজা ভেজা অনুভব করছে ঠোঁটের ভাঁজে। গালে বিচ্ছে লোকটার খোঁচা খোঁচা দাড়ি। আদ্রিতার স্ট্যাচু মেরে বসে থাকতে দেখে আবরার বিরক্ত স্বরে বলে, শ্বাস টানো ইডিয়েট, খেয়ে ফেলিনি তোমায়। আদ্রিতা শ্বাস টানে। এতক্ষণ যেন নিঃশ্বাস আটকে বসেছিল। নতমাথা উঁচু করে তাকায় আবরারের মুখ পানে। তাতে যেন ঝাটকা খেল আদ্রিতা। বুক কেঁপে ওঠে পুনরায়। আবরার তাসনিম এখনো তাকিয়ে আছে আদ্রিতার অধর পানে, যেন মৌমাছি মধুর সন্ধান পেয়েছে এবং সমস্ত মধু নিজ আহরণে না নিয়ে আসা পর্যন্ত নজর ফেরাবে না বা শান্ত হবে না।
আদিতার শুকনো ঢেক গেলে বাঁকা নয়নে আবরার তাসনিনের অধর দেখে নেয়। ঘন কালো দাড়ির মাঝে চিকন সরু গোলাপি অধর জোড়া, বড়ই আকর্ষণীয়। কাঁপা কাঁপা স্বরে বলে, আপনি এটা বলতে বলতেই থেমে যায়, গলা কেঁপে ওঠে, কান দুটো গরম হয়ে ওঠে। তলপেট মোচড় দিচ্ছে। আবরার সময় নেয়, দৃষ্টি সরায়, পকেট থেকে সিগারেট বের করে এবং তক্ষুনি ঠোঁটের বাজে পুড়ে নেয়। গাড়ির ডেস্ক থেকে লাইটার বের করে জ্বালিয়ে নেয় সিগারেট। গাড়ির জানালা খুলে বেশ আয়েশ করে সিগারেটের স্বাদ নিতে থাকে। আদিত্য গোটা বিষয় লক্ষ্য করে। সিগারেটের স্মোক সহ্য হয় না তার। মুহূর্তেই বমি চলে আসে, অন্য দ্বারা নাক চেপে ধরে। এই মুহূর্তে ভীষণ রাগ হচ্ছে তার। ইচ্ছে করছে হাতির মতো দেখতে লোকটাকে একটা চটকানি দিয়ে ম্যানার্স শেখাতে। বাজে লোক কোথাকার। আপনি আমার ভাই, এটা ঠিক হলো না। কি করছেন এসব? আবরার বোধ হয় বিরক্ত হলো, ফোঁস করেই শ্বাস টেনে ছুঁড়ে ফেলে দেয় এবং দাঁতে দাঁত চেপে বলে, হাজব্যান্ড, আই এম ইয়োর লাইফ পার্টনার অ্যান্ড ইটস ট্রুথ। আদিতা শুনতে পেল কি না বুঝতে পারলো কি, তার নয়নজোড়া দূরের ওই ভাঙা ট্যাক্সির পানেই অবস্থিত। আচমকাই নজরজোড়া সেদিকে চলে গেল এবং দেখতে পায় কিছু মানুষ ভাঙা ট্যাক্সি থেকে বের করছে আহতদের। তাদের মধ্যে আসিফ আদনানও ছিল। সত্যি কি, আসিফ যে রঙের শার্ট পরে এসেছিল একই শার্ট, হাতে যে ঘড়ি ছিল আঘাতপ্রাপ্ত তাতেও সেম ঘড়ি। রক্তে রঙিন হয়ে গেলেও আদ্রিতার চিনতে অসুবিধা হয় না, বেশ আঘাতপ্রাপ্ত হয়েছে। কপাল বেয়ে রক্ত ঝরছে। চমকায় আদ্রিতা, ভয়াত্মক স্বরে বলে ওঠে, আসিফ আদনান। আবরার হামি তুলে গাড়ির কাজ তুলে দেয়, স্টিয়ারিং হুইলটা স্টার্ট দেয় এবং বলে, ফার্স্ট কিস অলওয়েজ স্পেশাল ডেতেই করা উচিত। অ্যাম আই রাইট মাই সো কল্ড বোন? আদ্রিতা জবাব দিতে পারে না। মাথা ঘুরছে তার, মস্তিষ্ক স্মরণ করাচ্ছে শুধু একটাই দৃশ্য, কানে বাজছে আসিফ আদনান। গাড়ি কিছুটা দূরে যেতেই হুঁশ ফেরে আদ্রিতার। ফুপিয়ে কেঁদে উঠে বলে, আসিফ আদনান অ্যাক্সিডেন্ট করেছে, ভাইয়া আমাকে নিয়ে চলুন তার কাছে। আবার যেন শুনল না, ফর্সা চোয়াল শক্ত করে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। তারপর হাজারবার একই বাক্য আওড়ায় আদ্রিতা। তবে আবরার তাসনিম জবাব দেয়নি। ঘড়ির কাঁটা টিকটিক আওয়াজ তুলে জানান দিচ্ছে 12টা বেজে। তারিখ পাল্টেছে আর নতুন বাড়ির সূচনাও ঘটেছে। 12টার আগে ছিল সোমবার, আর এখন 12টার পরে হলো মঙ্গলবার। ঠিক সেই মুহূর্তেই তাসনিম ভিলার সামনে গাড়ি থামে। গাড়ি পার্ক করে আবরার বিনা বাক্যে নেমে পড়ে গাড়ি থেকে এবং বড় বড় পা ফেলে চলে যায় বাড়ির ভিতরে। আদিতা অ্যানিকে কোলে তুলে আবরারের পেছনে পেছনে দৌড়ে যায়। একটা মানুষ কতটা নির্দয় হইলে গভীর অন্ধকারে একটা মেয়েকে রেখে চলে যেতে পারে? দরজার সামনে উপস্থিত সিয়ামকে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, যেন গভীর কিছু নিয়ে গবেষণা করছে। আবরার সিয়ামের মাথায় চাটি মেরে ভেতরে ঢুকে পড়ে। সিয়াম বিরক্ত হয়ে কবিতা আওড়ায়, খেলাম চাটি দিল কে, আবরার চাচা ছাড়া আবার কে, খালি মারে খায় না চুমু, আরে বেটা সিয়াম তুই কি মেয়ে নাকি শালা, নাম তার সুমু। কবিতা শেষ করার সঙ্গে সঙ্গে আদিতা তার হাত ধরে নেয়। সিয়াম এক চিৎকার দিয়ে পিছনে যায়, কাঁদো কাঁদো স্বরে বলে, মা প্লিজ, আমার নিহির নিষ্পাপ হাত শোবে না, আব্বা ভেঙে দিবে। আদিত্য বিরক্ত গলায় বলে, কে আপনার আব্বা? সিয়াম শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়, তারপর বলে, দেখতে শুনতে সুন্দর তবে ভালোবাসায় ডাব্বা, সে আর কেউ নয় আমার আহরান আব্বা। ফুস করে শ্বাস টানে আদ্রিতা, করুণ স্বরে বলে, আমার বয়ফ্রেন্ড আসিফ আদনান অ্যাক্সিডেন্ট করেছে। করেনি তো, ওই হাবলু কি গাড়ি চালাতে পারে নাকি যে অ্যাক্সিডেন্ট করবে? কি যে বলো না তুমি মা, অ্যাক্সিডেন্ট করবে তো আমার আব্বা, তার 4খানা গাড়ি আছে আর নিজে ড্রাইভ করতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? ডাকবো আব্বাকে, বলবো প্রমাণ দিতে। আদ্রিতা দাদা দাঁত চেপে বলে, আল্লাহর ওয়াস্তে চুপ করবেন, শুনবেন আমার কথা। আদ্রিতা নিজের কপালে 2টা থাপ্পড় মারে, তারপর ঝাঁঝালো স্বরে বলে, আব্বার চামচা চুপ কর বাল, আমার বয়ফ্রেন্ড আসিফ আদনানকে। আদ্রিতাকে থামিয়ে সিয়াম বলে, হ্যাঁ হ্যাঁ বলো, শুনছি তো। আমি কি কালা নাকি যে সব শুনতে পাই? কবিতার ভাষায় বোঝানো, শুনতে পাই সব আমি, কান্নায় কালা, ভালোবাসায় লাল গোলাপ দিবে, আব্বা তোমায় গান গাইবে লালা। বিশ্বাস হলো না আদ্রিতার ঠিক, কেননা সে নিজের চোখে দেখেছে আসিফের রক্তাক্ত হাত। সিয়াম বোধহয় বুঝলো আদ্রিতার মনের কথা। তার নিজের পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে ঢোকে।
গাড়িতে সে এবং আসিফ বসে আছে সেরকম একটা ছবি দেখায়। এতক্ষণে বিশ্বাস হয় আদ্রিতার। একটু হেসে টেনে দেয় সিয়ামের গাল। আদ্রিতা চলে যায় বাড়ির ভেতরে। অসহায় সিয়াম নিজের গালে হাত বুলাতে বুলাতে করুণ স্বরে আওড়ায়, হাবলু আসিফ ঠিক আছে, আমি তাকে নিজের বাসায় পৌঁছে দিয়ে এসেছি। ড্রয়িং রুমে এখনো বসে আছে আতিয়া বেগম। ছেলে মেয়ে কেউ বাড়িতে নেই, ঘুম হবে তার? কখনোই না। আবরার প্রথমে আসে, কোনো কথা না বলে নিজ কক্ষে চলে যায়। পিছনে আসে আদ্রিতা। আতিয়া বেগমকে দেখে জড়িয়ে ধরে আবরারের নামে হাজারখানা নালিশ করে। আতিয়া দীর্ঘশ্বাস ফেলে। আদ্রিতার কপালে চুমু দিয়ে বলে, আম্মু আবরার থেকে দূরে থাকবে, তার আশেপাশে যাবে না, ঠিক আছে? আদ্রিতা মাথা নেড়ে সায় জানায়। আমার সোনা মা, এবার যাও ঘুমিয়ে পড়ো, কালকে ঘুরতে যাব আমরা। আজকের সকালটা বেশ সুন্দর, মনটা ভীষণ ফুরফুরে আদ্রিতার। কেননা আতিয়া বেগম বলেছে তাকে নিয়ে ঘুরতে যাবে। কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলে আদ্রিতার চোখের ঘুম উড়ে যায়। আজকেও তাই হয়েছে। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। অ্যানিকে কোলে নিয়ে গল্প করতে করতেই কাটিয়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কক্ষ ছেড়েছে। গতকাল মা নূপুর দিয়েছে আদ্রিতাকে, ঝুনঝুনিওয়ালা সুন্দর ডিজাইনের নূপুর। সেটা পায়ে দিয়েছে আদ্রিতা। মেরুন রঙের টপস এবং সাদা রঙের স্কার্ট, গলায় ঝুলিয়ে আছে সাদা ওড়না। ঠোঁটে একটু লিপস্টিক দিতেও ভুলে না। লম্বা চুলগুলো হাত খোপা করে কিচেনের উদ্দেশ্যে পা বাড়ায়। জম্পিস একটা নাস্তার আয়েসের আইটেম বানাবে সে আজকে। অ্যানি আদ্রিতার পেছন পেছন হাঁটছে অলস ভঙ্গিমায়। আরও ঘুমাতে চায় সে, তবে খিদেও পেয়েছে। অ্যানির প্ল্যানিং খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়বে। আদ্রিতা কিচেনে ঢুকে পানি গরম দেয়। তারপর ফ্রিজ খুলে ডিম, ব্রেড, টমেটো, শসা, চিজ সব বের করে নেয়। ইউটিউব দেখে শিখেছে রান্নাটি। চায়ের পানিতে বুদবুদানি উঠে যেতেই সেখানে উপস্থিত হয় আবরার। আদ্রিতার আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। লম্বা হাতের মতো গোটা শরীরে শুধু একটু শর্ট প্যান্ট। শুকনো ঢোক গিলে আদ্রিতা দ্রুত পেছনে ঘুরে আবরার নিজের মতো করে আদ্রিতার গরম করা পানি নিজের কফি মগে ঢেলে নেয়। তারপর তাতে গ্রিন টির একটা প্যাকেট চুবিয়ে চলে যায়। আদ্রিতা ভেঙচি কাটে, ঠোঁট পাকিয়ে বলে, বাজে লোক একটা, ইচ্ছে করে একটা চটকনা দিয়ে বাপের নাম ভুলিয়ে দিতে, হাতির বাচ্চা গরিলা। হ্যাঁ বাবা বলো। কেমন আছো, কি করছো? এসব না বলে ডিরেক্টলি হ্যাঁ বলো। মনে মনে একটু আশাহত হয় আরিফ হাসান। মেয়ের সাথে কথা বলার জন্য মনটা আনচান করে, তবু যখন তখন কথা বলতে পারে না। নিয়ম করে প্রতিদিনই কল করে, তবে আদ্রিতা কথা বলে না। ভালো আছে আমার আম্মা? হ্যাঁ ভালো আছি। তোমার জন্য একটা ফোন কিনেছি। লাগবে না আমার। কেন? এমনি, যখন লাগবে তখন মা কিনে দিবে। রাখছি বাবা, পরে কথা বলবো। আরিফ হাসানের কোনো কথা না শুনেই ফোনখানা এগিয়ে দেয় আতিয়া বেগমের দিকে এবং ক্লান্ত ভঙ্গিমায় গাড়ির সিটে গায়ে দিয়ে দেয়, যেন যুদ্ধ করে আসলো। আতিয়া বেগম কানে ফোন ধরতেই আরিফ হাসান বলে ওঠে, আমি দেশে ফিরছি আগামী মাসে এবং আমি আদ্রিতাকে ফিরে চাই, আমার সাথে থাকবে ও। আতিয়া মলিন হাসে। আমিও সেটাই বলছিলাম, বয়স বেড়েছে আমার, স্বামী সন্তান কেউই সাথে থাকে না। আদ্রিতার দায়িত্ব নেয়ার মতো একজন মানুষ পেলে নিশ্চিন্ত হতে পারি, আর সেই মানুষটা আপনি হলে তো কোনো কথাই নেই। আদ্রিতা ধপ করে চোখ খোলে, তাকায় আতিয়া বেগমের পানে। তাকে দিয়ে দেওয়া হবে? মা রাখবে না? বুক কেঁপে ওঠে আদ্রিতার। আতিয়ার পানি চেপে বসে, জাপটে জড়িয়ে ধরে, যেন বোঝাচ্ছে, আমি কোথাও যাব না মা, তোমার সাথেই থাকবো, তুমি ছাড়া কেউ নেই আমার। আপনার ছেলে? আতিয়া আরিফকে থামিয়ে বলে, আমার ছেলেকে নিয়ে ভাবতে হবে না, সে কখনো মানেইনি বিয়েটা, এমনকি প্রমাণও নেই। কল কেটে দেয় আরিফ। দীর্ঘশ্বাস ফেলে আতিয়া। আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দেয়। মা আমাকে দিয়ে দেবে? বড়ই অসহায় শোনালো আদ্রিতার কণ্ঠস্বর। কি করব বল, সারা জীবন কাছে রাখার সামর্থ্য নেই যে আমার। পরবর্তীতে বলার মতো কিছু খুঁজে পায় না আদ্রিতা। কিভাবে বলবে? মা দিও না আমায়, আমি কোথাও যাব না। দীর্ঘক্ষণ নীরবতা বিরাজ করে। গাড়িখানা তাসিন গ্রুপ অফ কোম্পানিজ ক্রস করে ঢুকে পড়ে সরু রোডে। এই তো খানিকটা দূরেই অহনার শ্বশুর বাড়ি। মা একটা কথা বলবো? বল। তোমার ছেলের সাথে আমার কি সম্পর্ক? সে কেন বারবার বলে আই অ্যাম ইউর হাজব্যান্ড? আতিয়া ঠিক বিশ্বাস করলো না। তার ছেলে এমনটা বলবে? কখনোই না। যে ছেলে বিয়ে মানে না বলে রেজিস্ট্রি পেপার ছিঁড়ে ফেললো, দাদার মৃত্যুতে উপস্থিত থাকলো না, মায়ের সাথে পর্যন্ত কথা বলে না, একটা বিয়েই তাদের গোটা পরিবারকে ধ্বংস করে দিল, খুশি নষ্ট করেছে। আতিয়া মনে করতে চায় না সেই দুঃস্বপ্নের কথা।
কোনো সম্পর্ক নেই আদ্রিতা। কে কি বলল না বলল সেসব কানে তুলবে না তুমি। ছোটবেলায় তোমার আর আবরারের বিয়ে হওয়ার কথা ছিল, রেজিস্ট্রি পেপারেও সাইন করানো হয়েছিল, কিন্তু আবরার মানতে পারেনি তোমায়, তাই পেপার ছিঁড়ে ফেলে এবং বিদেশে চলে এসেছে। বড্ড ঝাঁঝালো স্বরে বলে আতিয়া। দুবার গলাও কেঁপে ওঠে, যেন চরম কষ্টের মুহূর্তে চিত্র ফুটে উঠেছে চোখের পাতায়। আদ্রিতা অবাক নয়নে তাকায় মায়ের মুখ পানে, নয়নজোড়া চিকচিক করছে। যখন তখন গাল বেয়ে অশ্রু বিসর্জন নামবে। চতুর আদ্রিতা সব বুঝতে পেরেছে, সেই তাহলে আসল দোষী। হৃদাকাশে মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি ঝরবে। তবে আদ্রিতা কাঁদতে চাইছে না। পৃথিবীতে এতিম মানুষগুলো বড্ড আত্মমর্যাদাহীন। তাদের যে পাত্রে রাখা হয় সেই পাত্রে নিজেদের বাসস্থান তৈরি করে নিতে হয়, দ্বিতীয় অপশন থাকে না। ভাবনার মাঝেই গাড়ি থামে। সাদা এবং নীল রঙের সংমিশ্রণে তৈরি করা সুন্দর বাড়িটির পানে নজর পড়ে। আতিয়া বেগম নেমে পড়ে, পার্স হতে টাকা বের করে ভাড়া মেটায় এবং পেছন ফিরে বলে, আদ্রিতা নেমে এসো, এটাই বাড়ি। আদ্রিতা নেমে পড়ে। আতিয়া বেগমের হাত ধরে বাড়ির ভিতরে এগিয়ে যায়। খুবই সিম্পল পরিবার। অহনার শ্বশুরবাড়ি, শ্বশুর শাশুড়ি, ছোট দেবর এবং বর, এই তো, আর কেউ নেই। দুবার কলিং বেল চাপতেই অহনা দরজা খোলে। কোলে ছোট্ট আহির। আতিয়া বেগম হেসে নাতিকে কোলে তুলে নেয়, ভালো মন্দ জিজ্ঞেস করে। অহনা আদ্রিতার পানে তাকায়, জড়িয়ে ধরে বলে, আদ্রিতা বনু, ভালো আছিস? আদ্রিতা মৃদু হেসে মাথা নাড়িয়ে বোঝায়, ভালো আছি। মা গেছে বাপের বাড়ি, দিয়ে গেছে ঝাড়ি, ফিরবে না আর কোনোদিন, খুঁজবে নতুন শ্বশুর বাড়ি। সিয়াম ক্ষণে ক্ষণে খিলখিল করে হেসে উঠছে এবং কবিতা আওড়াচ্ছে। আবরার বিরক্ত ভঙ্গিমায় ফাইল ঘাটছে। ইতিমধ্যে কয়েকবার সেলফোন খানা তিরিং বিরিং করে বেজেই চলেছে, সেদিকে খেয়াল নেই। আহাদ সিগারেট খাচ্ছে আর সিয়ামের কবিতার তাল মেলাচ্ছে। মা গো মা, ও গো মা, চলে গেছে কেন? আমি তোমার ভালো ছেলে, ডুবিয়ে দিলে গেলে। বাকিটা শেষ হওয়ার আগেই আবরার গম্ভীর স্বরে বলে ওঠে, স্টপ ইয়োর মাউথ। সিয়াম নিজের ঠোঁটে আঙ্গুল দেয়, যেন দুনিয়া ধ্বংস হয়ে গেলেও সিয়াম মাহমুদ আর মুখ খুলবে না। আহমেদ বিষয়টা ভালো লাগলো না, তাই বলে ওঠে, এই সিয়াম, অহনা নাকি একটা দেবর আছে, মেয়ে দেখলেই না কি সে চুমু খেয়ে নেয়। বাই এনি চান্স যদি। আবরার তাসনিম দাঁড়িয়ে পড়ে, হাতে থাকা গোছানো ফাইলখানা শূন্যে ছুঁড়ে ফেলে এবং আদেশের স্বরে বলে, ওকে নিয়ে আয়। আবরারের বলতে দেরি, কিন্তু সিয়াম এবং আহাতে দৌড় দিতে দেরি নেই। আবরার ফোঁস করে শ্বাস টানে, বা হাতে কপালে চুলগুলোকে চুলকাতে চুলকাতে বসে পড়ে। অহনাদের বাড়িতে বিরক্তিকর মনে হচ্ছে আদ্রিতার কাছে। এখানে একটা বেয়াদব ছেলে রয়েছে যে আদ্রিতাকে দেখলেই চিপকে দাঁড়াতে আসছে, ভ্যাবলাকান্তের মতো দাঁত কেলিয়ে আলাপ করতে আসছে। বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে আদ্রিতা, ফাঁকা রাস্তায় হাঁটছে। অ্যানিকে রেখে এসেছে বাড়িতে, কি যে ভুল করেছে, নিয়ে আসলে অন্তত ভালো সময় কাটাতো। তখনই একটা জিপ এসে থামে আদ্রিতার সামনে, চমকায় আদ্রি এবং পরবর্তীতেই খুশিতে লাফিয়ে ওঠে। সিয়াম ভাই, আপনি এসেছেন? কি যে বোরিং ফিল হচ্ছিল। সিয়াম চোখে সানগ্লাস পরতে পরতে নেমে আসে গাড়ি থেকে, ভাব নিয়ে বলে, করলে স্মরণ, হলাম হাজির, আমার নাম সিয়াম পাজি। খিলখিল করে হেসে ওঠে আদ্রিতা। আহাত বলে ওঠে, আমাকে দেখলে না? ওহো, আপনাকে তো খেয়ালই করিনি। ভাইয়া চলুন, আমরা কোথাও থেকে ঘুরে আসি, এখানে একদমই ভালো লাগছে না। সিয়াম বলে ওঠে, চলো তোমাকে আসমান থেকে ঘুরিয়ে আনি। আবরার তাসনিরের অফিসটা যত সুন্দর হবে কখনো ভাবতে পারেনি আদ্রিতা। যেদিকেই চোখ যাচ্ছে আসমানে অবস্থিত আপের মতো সাদা, যেন আসমানে উড়ে বেড়াচ্ছে সে। আদ্রিতার পাশাপাশি হাঁটছে আমান, হাতের ব্যান্ডেজ এখনো খোলা হয়নি। সিয়াম আগে আগে হাঁটছে এবং কবিতার স্বরে আদ্রিতাকে অফিসের সৌন্দর্যের বিবরণ দিচ্ছে। আসমান সাদা, জমিন কালা, সিয়াম হচ্ছে মুক্তের মালা, আব্বা আমার খুব ভালা, আমান হচ্ছে জাতশালা, কুত্তা ভুগে দেখায় খেলা, এই অফিসটা হচ্ছে পাগলের মেলা। খিলখিল করে হেসে ওঠে আদ্রিতা। আমার জুতো খুলে ছুঁড়ে মারে সিয়ামের উদ্দেশ্যে। সিয়াম সেই জুতো ক্যাচ ধরে জানালা দিয়ে ফেলে দেয়। এটা নিয়েও আমানের আহাজারির শেষ নেই। এই মুহূর্তেই দেখা মিলল আবরার তাসনিনের। ফোনে কথা বলতে বলতে ব্যস্ত ভঙ্গিমায় এদিকে আসছে। তার পেছনে দুটো মেয়ে রীতিমতো দৌড়াচ্ছে। তাদের পরনের ড্রেস দেখে নাক কুচকায় আদ্রিতা, বিড়বিড় করে বলে, রতনে রতন চিনে হাতি চিনে মেয়ে, চরিত্রহীন। হাসপাতালের বেডে অবলোচন অবস্থায় পড়ে আছে আসিফ। ডান হাত সাদা রঙের ব্যান্ডেজ দ্বারা আবৃত এবং
সেই হাতখানা ঝুলিয়ে রাখা হয়েছে উঁচু করে। বা পাখানার অবস্থা বাজে, সেটিও সাদা রঙের ব্যান্ডেজ দ্বারা আবৃত। কপালে 3টে সেলাই পড়েছে, উঁচু নাকখানা থেতলে গিয়েছে। দুটো নার্স দাঁড়িয়ে আছে আসিফের দুপাশে। মূলত তারা সেন্স ফেরার অপেক্ষাতেই ছিল। মধ্যবয়সী একটা মহিলা বসে আছে কেবিনের এক কোনায়। ভীষণ চিন্তিত সে। ইতোমধ্যেই কয়েকবার নার্সদের জিজ্ঞেস করেছে, সে ঠিক হবে তো? নার্সে আশ্বাস দিয়েছে ঠিকই হবে। তবুও মহিলাটির মন মানছে না যতক্ষণ না তার বাচ্চা চোখ খুলে বলবে খালামণি, আই এম ওকে। ততক্ষণ চিন্তা লাঘব হবে না। ইতোমধ্যেই বাংলাদেশ থেকে কয়েকবার কল এসেছে, আসিফের খোঁজ করছে। সত্যি কথা বলতে দ্বিধাবোধ হচ্ছে ওনার। কিভাবে বলবে 2 দিনের জন্য ঘুরতে এসে অ্যাক্সিডেন্ট করেছে আসিফ আদনান, অসুস্থ হয়ে পড়ে আছে হসপিটালের বেডে। অগত্য ফোনখানা বন্ধ করতে যায়, তখনই পুনরায় বেজে ওঠে। ফোনের স্ক্রিনে সুইজারল্যান্ডের নাম্বার দেখে রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে সুইজারল্যান্ডের ভাষায় কথা বলাগুলো। হ্যালো, কার্তিকা ম্যাম বলেছেন? মূলত ওনার নাম হলো কাকুলি বেগম। বাবা মা বড়ই শখ করে 2 বোনের নাম মিলিয়ে রেখেছিল কণিকা এবং কাকুলি। তবে সুইজারল্যান্ডে আসার পর নিজের নাম বদলে রেখেছেন ক্যাথেরা। কাকুলির নামটা ওনার হাজবেন্ডের ভালো লাগেনি। অগত্য স্বামীকে খুশি করতে নামের এই পরিবর্তন। হ্যাঁ বলছি। অ্যাকচুয়ালি আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটি তাসিন এর গাড়ির সঙ্গে। ওনাকে চিনেন নিশ্চয়ই। আমরা তদন্ত করে দেখেছি দোষটা ট্যাক্সি ড্রাইভার ছিল। আই মিন আপনার ছেলে যে ট্যাক্সিতে ছিল সেই ট্যাক্সি। এটি তাসিন এর 4 কোটি টাকার গাড়ি ভেঙে গিয়েছে। ঘাবড়ে যায় ক্যাথেরা। আবরার তাসনিন সম্পর্কে ধারণা রয়েছে যার। বিশাল বড় বিজনেসম্যান, সাথে ভীষণ অহংকারী। কিছু বছর আগে আবরা তাসনিনের গাড়ির সঙ্গে অপর একটি গাড়ি ধাক্কা লেগেছিল। তাতেই সেই গাড়ির ড্রাইভারকে মারতে মারতে আধমরা করে ফেলেছিলেন আবরার, এবং বড় অঙ্কের টাকা জরিমানা নিয়েছিল। এটি তাসিনের ধারণা মতে ট্যাক্সি ড্রাইভার আপনার ছেলের সঙ্গে তর্ক করতে করতে ড্রাইভ করছিল। দুজনেই ড্রাগ অবস্থায় ছিল এবং সেই জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। শুকনো ঢোক গেলে ক্যাথেরা অনুনয়ের স্বরে বলে, আমার বাচ্চা কিচ্ছু করেনি। পুলিশ পুনরায় বলে, আই নো দ্যাট, বাট এটি তাসিন বুঝবে না। আমি একটা সলিউশন দিতে পারি। আপনার ছেলেকে দূর কোথাও পাঠিয়ে দিন এবং এটি তাসনিনকে সরি বলুন। ক্যাথেরার সম্মতি জানিয়ে কল কাটে এবং তখনই অনলাইনে এমার্জেন্সি টিকিট বুক করে ফেলে। আসিফ চোখ খুলতেই তাকে হসপিটালে পাঠিয়ে দিবে। অনুভব করে কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। বরাবরই আবরা তাসনিন ভীষণ সুদর্শন মানুষ, তবে আজকে যেন তার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গিয়েছে। ধবধবে ফর্সা শরীরে সাদা রঙের শার্ট, কালো জিন্স এবং কালো শো। বা হাতে লেপটে আছে কালো রঙের রোল্যাক্স ঘড়ি। শার্টের হাতা কোনোই অবধি কোটানো এবং বুকের কাছে 3টে বোতাম খোলা। বড় বড় চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে রেখেছে। শক্ত চোয়ালে খোঁচা খোঁচা চাপ দাঁড়ি। হাত নাড়িয়ে নাড়িয়ে করে ইংরেজিতে ভাষণ দিচ্ছে ভীষণ স্বরে। তার ভাষণ দেওয়ার স্টাইলও যোগ। গোলাপি অদরের পানে নজর পড়তেই জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা। কালকে ওই ওষ্ঠজোড়াই ছুঁয়ে দিয়েছিল তার ওষ্ঠ। কাঙ্ক্ষিত মুহূর্তের কথা স্মরণ হতেই গাল দুটো ভারী হয়ে আসে। হাঁসফাঁস করে ওঠে হৃদয়খানা। শ্বাস আটকে আসছে বুঝি। জোরে জোরে শ্বাস টানে 2 পা পিছিয়ে যায় আদ্রিতা। নিজেকে বকতে বকতেই বলে, ছি আদ্রিতা, ছি, তুই নাসিফকে ভালোবাসিস? এই অসভ্য বেয়াদব পুরুষের চুমু খেয়ে প্লাস করছিস কেন? যেটা দুঃস্বপ্ন এবং খারাপ মুহূর্ত ছিল ভুলে যা এবং ওই বেয়াদবের থেকে দূরে থাক। কানের পিঠে চুল গুজে নিজের কপালে 2টো থাপ্পড় মারে আদ্রিতা। মুখ বাঁকিয়ে ভেঙ্গায় নিজেকে এবং পরপরই 2 পা এগিয়ে সিয়ামের পাশাপাশি দাঁড়ায়। গড়গড় ইংলিশ ছাড়া আবরা তাসনিনের পানে এক পলক তাকাতেও ভোলে না। সবগুলো কর্মচারী জড়ো হয়েছে, কিছু বোঝাচ্ছে তাদের। তারাও মাথা দুলিয়ে যায়, সায় জানাচ্ছে এবং নিজেদের হ্যান্ডবুকে নোট করে নিচ্ছে। আয়ানের এক হাত অকেজো, তবুও সে ফোনে টাইপ করে রাখছে। আদ্রিতা মুখ বাঁকায় এবং সিয়ামের কানে ফিসফিস করে বলে, সিয়াম ভাই, হাতির ভাষণ শুনতে ইচ্ছে করছে না, বোরিং লাগছে, চলুন কফি খেয়ে আসি। সিয়ামের হাত থেমে যায়। ইম্পর্টেন্ট আর্টিকেল লিখছিল সে, ইতোমধ্যেই ভুলে গিয়েছে। চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। হাসির মতো গলা উঁচু করে পাশের জনের পানে তাকায়। তখনই আদ্রিতা পুনরায় সিয়ামের শার্ট টেনে বলে, এই ভাইয়া চলুন না প্লিজ, হাতির বকবক ভাল লাগছে না বলছি তো। শুকনো ঢোক গেলে আদ্রিতার পানে তাকায় সিয়াম। পরপরই আবরারের পানে তাকিয়ে দেখে নোটিস করেছে কিনা। তারপর অসহায় ভঙ্গিমায় বলে, কফি খাই না আমি, অ্যালার্জি আছে।
আদ্রিতা বোধহয় বিরক্ত হলো, সিয়ামের হাত থেকে টান দিয়ে নোটবুক নিয়ে নেয় এবং বলে, আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি খাবো, চলুন। সিয়াম দুহাত জোর করে বলে, প্লিজ মা। আদ্রিতাও সেম প্রসেসেই জবাব দেয়, প্লিজ ভাইয়া, বোরিং ফিল করছি আমি। সিয়াম কিছু একটা চিন্তা করে এবং বলে, তুমি এই কেবিনে গিয়ে বসো, আমি কফি নিয়ে আসছি। আদ্রিতা মুচকি হেসে সেই কেবিনের দিকে পা বাড়ায়। হাতে এখনো সিয়ামের নোটবুক, সেটা আর দেয়া হয়নি। অসহায় সিয়াম বিড়বিড় করে আওড়ায়, এই জামাই বউ দুজন মিলে আমাকে শহীদ দিবস বানিয়ে ছাড়বে। ঘন্টা পেরোবে একইভাবে দাঁড়িয়েছিল আদ্রিতা। বড়ই নির্দয় এবং বেয়াদব লোক আবরার তাসনিম। নিজেই আরাম করে নরম কেদারায় বসে ভাষণ ছাড়ছে আর বাকিদের দাঁড় করিয়ে রেখেছে। শালা হনুমান জীবনেও বহু জিতবে না তার কপালে। অভিশাপ দিলাম। সিয়াম ভাইদেরও বলি হারি, এরকম অত্যাচার সহ্য করে এই লোকের অফিসে কাজ করার কি দরকার? বিড়বিড় করতে করতেই ঢুকে পড়ে কেবিনে। কোনো দিকে না দেখে সোজা গিয়ে বসে পড়ে কেদারায়। পরপরই গা এলিয়ে দেয়, আরামসে চোখ বন্ধ করে বলে, এনিরে তোকে আনলে তুই দেখতে পেতিস কেমন সুন্দর এই অফিস, কয়েকটা সেলফি তুলতে পারতাম তোর সাথে। মিটিং শেষ হতে ঘন্টাখানিক সময় লেগেছে। স্টাফরা বড়ই ক্লান্ত। আবরার তাসনিম এন্ড বলার সঙ্গে সঙ্গে যে যার কেবিনে ফিরে গিয়েছে। সিয়াম কাচুমাচু হয়ে দাঁড়িয়েছিল, মাথায় তার বিশাল টেনশন। টপিক নোট করতে পারেনি। এবার কি হবে? আবরার তাসনিমের ঝাড়ি থেকে কে বাঁচাবে? সিয়াম বড় বড় নয়নে তাকায় মেয়েটির পানে। মানে একটা মেয়ে এসে তাকে বলছে হেল্প লাগবে কিনা। এতদিন ওই অফিসে রয়েছে, কোনোদিনও একটা কুকুরও সেটা কথা বলতে আসলো না, আর আজকে সুন্দরী একটা মেয়ে। আজকে কি একটু বেশি হ্যান্ডসাম লাগছে? আয়না থাকলে একটু দেখে নেওয়া যেত। ও সিয়ামের গুডনেস, হ্যান্ডু সিয়াম জিন্দাবাদ। মেয়েটি পুনরায় বলে। মেয়েটির কথা শেষ হওয়ার আগে সিয়াম বলে, হ্যাঁ হ্যাঁ লাগবে হেল্প। তোমার আই মিন আপনার নোটবুক দিবেন একটু, কালকে দিয়ে দেব। মেয়েটি মুচকি হাসে এবং নোটবুক সিয়ামের পানে এগিয়ে দিয়ে বলে। সিয়াম সেটা হাতে নিয়ে বলে, আপনার ফোন নাম্বার। তৎক্ষণে মেয়েটি চলে যায়। সিয়াম নোটবুক বুকে গুজে মেয়েটি চলে যাওয়া দেখতে থাকে। মিটিং শেষে আবরার তাসনিম নিজের কেবিনে ঢুকে পড়ে। আদ্রিতাকে নিজের জন্য বরাদ্দকৃত কেবিনে বসতে দেখে ভ্রু কুঁচকে ফেলে। কাজের তৈরি টেবিলে পা তুলে দিয়েছে যেন এই রাজ্যের রানী সে। আদ্রিতা সামান্য চোখ খুলে দেখে নেয় আবরারকে এবং পুনরায় চোখ বন্ধ করে নেয়। কিছুতেই সে উঠবে না এখান থেকে। প্রয়োজনে ঘুমের ভান ধরে আজীবন পড়ে থাকবে। একটু নাক ডাকার অ্যাক্টিং করলে কেমন হয়? অভিনয়খানা জমে যাবে নিশ্চয়ই। নিজের বুদ্ধির তারিফ করে নাক ডাকা শুরু করে। আমরা বিরক্ত হয়, বিড়বিড় করে আওড়ায়, ইডিয়েট। আদ্রিতার থেকে নজর ফিরিয়ে অন্য চেয়ার দখল করে নেয়। পরপরই আমান, আহাদ এবং ইভান ঢুকে পড়ে। ক্লান্ত ভঙ্গিমায় সোফায় বসে পড়ে সকলে। তখনই হতভম্ব হয়ে ঢুকে পড়ে সিয়াম, মুখে তার লাজুক হাসি। মেয়েটি আসলো, আমান সামনে দাঁড়ালো, এরপর জড়িয়ে ধরলো, ডিরেক্টলি বলল, সিয়াম আমি তোমাকে ছাড়া বাঁচব না, তুমি আমার শেষ এবং মহাশেষ ভালোবাসা। আমি বললাম সারুন প্লিজ, আমার লজ্জা লাগছে, কেউ দেখে ফেলবে। কিন্তু মেয়েটা ছাড়লো না। কি এটা ঘটনা ঘটে গেল আমার সাথে? লজ্জার মুখ দেখতে পারছি না আমি। আপনার ফোন দেখছিল গভীর মনোযোগ দিয়ে। এবার ফোন রেখে ছোট ছোট নয়নে তাকায় সিয়ামের পানে। আমান গালে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে। আহাদ চেয়ার থেকে প্রায় পড়েই যাচ্ছিল। অনেকটা কষ্টে নিজেকে সামনে নেয়। ইভান শুকনো ঢোক গেলে সিয়াম পুনরায় বলে, তোরা বুঝিস নি নিশ্চয়? আরে ইয়ার, জীবনের প্রপোজ পেয়েছি যে শর্টকাট কথা বুঝি। এই অফিসের সব থেকে বিউটিফুল লেডি আমাকে প্রপোজ করছে, এমনকি রুম ডেট করার অফার করছে, আবারও বিয়ে করতে চাইছে। মানে বলছে আমাকে না পেলে সে বাঁচবে। বাকি কথা শেষ হওয়ার আগে আদ্রিতা সোজা হয়ে বসে উঠে বলে, সিয়াম ভাই আপনি ভীষণ হ্যান্ডসাম, তাই মেয়েটি নিজেকে কন্ট্রোল করতে পারেনি। সিয়াম ঠিক কোথায় যাবে বুঝতে পারছে না। লাজুক হেসে দুই হাত মুখে ঠেকে ফেলে। ইস, লজ্জা পাওয়ারই দিন এটা। বাকিটা পুনরায় হতবাক হয়ে যায়। কেবিনে ঢুকেই তারা দেখলো আদ্রিতার নাক ডাকছে, আর এখনই উঠে গেল। স্ট্রেঞ্জ। প্রথমবার কেউ বলল, আদ্রিতা মা, তুমি না বললে আমি জানতে পারতাম না আমিও হ্যান্ডসাম। এতদিন কেন বলনি? আমান বলে, মেয়েটি এখানে জব করে। হ্যাঁ এখানে তো। আমাকে অনেক দিন ধরে নোটিশ করছে, মনের কথা বলবে বলবে করেও বলতে পারছে না। ইভান বলে, তাহলে তো একবার দেখা উচিত। আবার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে, চল দেখে আসি হবু ভাবিকে। আহাদ। সিয়ামের হাসি মুখখানা চুপসে যায়। আহাদ সমান উপহাস করে বলে ওঠে,
চল চল শিয়াম, মিট করিয়ে দে, আমাদের হবু ভাবিকে একটা সালাম দিয়ে আসি। আদিতাও প্রস্তুতি নেয় যাওয়ার এবং বলে, আমিও দেখতে চাই, চলুন সবাই মিলে যাই। খালি হাতি থাকুক, না হলে দেখা যাবে ওনাকে দেখে ভয়ে ভাবি দৌড়ে পালালো, সিয়াম ভাই বিধবা হয়ে যাবে। বলে ঠোঁট টিপে হাসে আদ্রিতা, তবে বাকিরা হাসে না, বরং বড় বড় নয়নে তাকায়। সেটা দেখে আদ্রিতার হাসিও থেমে যায়। আবার গম্ভীর নয়নে বলে, সবগুলো স্টাফকে জড়ো কর ইমিডিয়েটলি। সিয়াম শুকনো ঢোক গিলে কাদো কাদো স্বরে বলে। আদ্রিতা ভ্রু কুচকে ফেলে। আবরার পুনরায় চেয়ার দখল করে বসে এবং আদেশের স্বরে বলে, প্রাইভেসি লাগবে আমার, চুমু খাওয়ার ক্রেভিং উঠেছে, তোরা আসতে পারিস এখন। বন্ধ অফিস রুমের এক প্রান্তে বসে আছে আবরার, মনোযোগ মনিটরের স্ক্রিনে। মুভি চলছে, কি মুভি ঠিক বুঝে উঠতে পারছে না আদ্রিতা। অশ্লীল ড্রেস আপ, মাঝে মধ্যেই চুম্বনের দৃশ্য ফুটে উঠছে। হিরো হিরোইন সুন্দর দেখতে, তবে কথায় কথায় চুমু কেন খায় বুঝে উঠতে পারে না আদ্রিতা। আবার তাসনিম বেশ এনজয় করে মুভিটা ঢের বুঝতে পারছে আদ্রিতা, তবে তার লজ্জা লাগছে। বন্ধ করে দুজন নরনারী একসঙ্গে মুভি দেখা মোটেও শোভনীয় নয়। এই মুহূর্তে মুভির পজিশন ভালো ঠেকছে না। কথা বুঝতে না পারলেও এটা বুঝতে পারছে অস্বাভাবিক কিছু ঘটবে এখন। শুকনো ঢোক গিলে গলা ভিজিয়ে নেয়। মনিটরের স্ক্রিন থেকে দৃষ্টি সরানোর প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই অপ্রীতিকর দৃশ্য ফুটে ওঠে। কেঁপে ওঠে আদ্রিতার সত্তা, দাঁড়িয়ে পড়ে এবং বড় বড় পা ফেলে কক্ষের শেষ প্রান্তে চলে যায়। সেখানে সুন্দর বারান্দা রয়েছে, তবে বন্ধ দরজার কারণে প্রবেশ করা যাচ্ছে না। আদ্রিতা পর্দা মুঠো করে ধরে জোরে জোরে শ্বাস টানে। হায় রে পাগল আদ্রিতা, তুই কেন লোকটার সঙ্গে রয়ে গেলি? জানিস না সে নির্লজ্জ এবং বেহায়া? মনে মনে নিজেকে বকা দেয় সে। অ্যাকচুয়ালি তখন সবাই বেরিয়ে গেলেও আদ্রিতা চায় না। এমনটা নয় যে আবরার তাকে থামতে বাধ্য করেছে, ইচ্ছে করেই থেকে গিয়েছে। কিছু কথা বলবে আবরারকে এবং সেগুলো বলাও জরুরি। কক্ষ খালি হতেই লোকটা কিবোর্ডে আঙ্গুল চালিয়ে একখানা মুভি প্লে করলো। আদ্রিতা কতবার বলল, কিছু কথা বলতে চাই। হাতের বাচ্চা গরিলা সেসব কানেই তুলল না। অগত্য মুভি শেষ হওয়ার অপেক্ষায় আদ্রিতাও বসে রইল লোকটার পাশে। সময় গড়িয়ে ঘন্টা পেরোলো, তবুও লোকটার হেলদোল নেই, যেন সে ছাড়া এই কক্ষে আর কেউই নেই। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা। দেয়াল ঘড়ির পানে নজর বুলিয়ে দেখে কয়টা বাজে। সন্ধ্যা হয়ে যাবে কিছু মুহূর্ত পরেই। সকালে কি খেয়েছিল মনে নেই, তবে দুপুরে খাওয়া হয়নি। বড্ড ক্ষুধাও পেয়েছে। ঘড়ির পাশেই রয়েছে আবরা তাসনিমের বিশাল একখানা ফটো, বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। ফটোখানা যে এখানকার সেটা গেট আপ দেখেই বোঝা যাচ্ছে। তার মানে লোকটা বাংলাদেশে যায়, তাহলে বাড়ি কেন যায় না? আদিতার মাথায় ঢোকে না। মুভিতে বোধ হয় এখন গান হচ্ছে। আবরার সাউন্ড কমিয়ে চোখ বন্ধ করে বসে আছে, দুই হাত পরিপাটি চুলের ভাঁজে। বড্ড অস্থির দেখাচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় আদ্রিতা। অনুমতিবিহীন আবরারের পাশে চেয়ারটা দখল করে বসে। কাছে তৈরি টেবিলে হাত রেখে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় এবং বলতে শুরু করে, ভাবি আপনি বোধহয় আমার লাইফ সম্পর্কে জানেন না, তবে আপনার জানা উচিত। আমার মা নেই, বাবা দ্বিতীয় বিয়ে করেছে। আমার মা আমাকে বড় করেছে, ভালোবাসা দিয়েছে। আমি এতিম, এই কথাটা কখনোই মনে করতে দেয়নি। একটু থামে আদ্রিতা। আবরারের পানে তাকিয়ে বোঝার চেষ্টা করে লোকটা আদৌ শুনছে কিনা, তবে তার কোনো নড়চড় নেই, একই ভঙ্গিমাই রয়েছে। মনিটর আপনা আপনি বন্ধ হয়ে যায়। আদ্রিতা পুনরায় বলে, আপনার সঙ্গে আমার রেজিস্ট্রি হয়েছিল, বিয়ের প্রস্তুতি। আমি আজকে সকাল অবধিও জানতাম না আমাদের রেজিস্ট্রি হয়েছিল। সেই ছোটবেলায় মায়ের মৃত্যুর পরে দাদু এসে বলেছিল এখানে তোমার নাম লিখো। লিখেছিলাম। কেন নাম লিখতে বলেছিল সেটাও জিজ্ঞেস করিনি। এখন জানতে পারলাম আপনি আমাকে মানতে। বাকিটা শেষ করার আগেই আবরার চোখ খুলে আদ্রিতার পানে তাকায় এবং গম্ভীর স্বরে বলে, তখন আমাকে সামলানোর শক্তি ছিল না তোমার, বেপরোয়া আমি, ধরলে মরে যেতে। আদ্রিতার বুকের ভেতরটা কেঁপে ওঠে। অশ্লীল ইঙ্গিত বুঝতে সময় লাগে না। আবরারের পানে তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায়। লাল লাল চোখ দুটো দেখে কলিজা ঠান্ডা হয়ে যায় আদ্রিতার। চটজলদি দৃষ্টি সরিয়ে নেয়, বিড়বিড় করে বলে, আপনি প্লিজ কথা বলিয়েন না। আপনার মুখের এক একটা বুলি আগুনের থেকেও ভয়ঙ্কর, জ্বালিয়ে দেয় আমার সমস্ত সত্তা। শুনতে পায় আবরার। টেবিলে দু হাত রেখে নিজের মাথাটা হাতের উপরে রাখে এবং পূর্ণ দৃষ্টিতে তাকায় আদ্রিতার পানে। প্রথমে মাথা, তারপর নাক, ঠোঁট, সর্বশেষে গলায় দৃষ্টি নামায়। হাসকি স্বরে বলে, তুমিও ভীষণ হট, শান্তিতে থাকতে দাও না আমায়। আদ্রিতা ফোঁস করে শ্বাস টানে। এই মুহূর্তে এই বাক্য আশা করেনি সে। দুঃখের কাহিনী শোনাতে এসেছিল, ভেবেছিল লোকটাকে সব বলা উচিত, কিন্তু এখন মনে হচ্ছে এর সাথে কথা বলতে আসাটাই ভুল হয়েছে। বিরক্ত আদ্রিতা হাত মুষ্টিবদ্ধ করে ফেলে।
মুখটা বন্ধ করে আমার কথা প্লিজ শুনুন, দয়া করুন একটু, আমার আপনার সাহায্যের প্রয়োজন। আবরার ভদ্র বাচ্চাদের মতো মাথা নাড়ায়, যেন এবার গভীর মনোযোগ দিয়ে শুনবে কথা। আদ্রিতা বলতে শুরু করে, আমার বাবা আমাকে নিতে চাচ্ছে। বাংলাদেশে ফেরার পরে আমাকে আর সাথে রাখবে না মা। বাবা এবং তার নতুন সংসারে স্থান হবে আমার, যেটা কিছুতেই মানতে পারবো না। আমি মরে গেলেও ওই সংসারে যাব না। একটু থামে আদ্রিতা। আমি আসিফ আদনানকে বিয়ে করতে চাই, দুজন দুজনকে ভালোবাসি। বাংলাদেশে ফেরার পরেই আসিফ আদনানের বাড়িতে যেতে চাই। জাস্ট বললে রেজিস্ট্রি হয়েছে, দুটো বিয়ে করবে। সেটাই তো বলতে চাইছি, আপনি বিয়ে মানেন না, আমিও আপনাকে পছন্দ করি না। সো আমি চাচ্ছিলাম এই বিষয়টা আমাদের মধ্যেই থাকবে, কেউ জানবে না। আর আপনি একটু কষ্ট করে আমার আর আসিফের বিয়েটা। বাকিটা শেষ করার আগেই আবরারের ফোন বেজে ওঠে। স্ক্রিনে ফাকিং পুলিশ নামটা ভেসে উঠেছে। আদ্রিতা ফোনের স্ক্রিনে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলে। এটা কেমন নাম? আবরার কলখানা রিসিভ করে ব্লুটুথ অন করে কানে দেয়। স্যার, আসিফ আদনান। মেরে ফেলুন তাকে। ব্যাস, কল কেটে দেয়। আদ্রিতা বড় বড় নয়নে তাকায়। আবরার তাসনিন কি কোনো মাফিয়া টাফিয়া নাকি? কি সাবলীল ভাষায় বলে দিল মেরে ফেলুন, যেন তার প্রফেশন এটাই। শুকনো ঢোক গিলে আদ্রিতা আবরার কিবোর্ড চেপে অর্ধেক দেখা মুভিখানা পুনরায় চালিয়ে দেয়। আয়েশি ভঙ্গিমায় গা এলিয়ে দেয় চেয়ারে। আদ্রিতা অসহায় ভঙ্গিমায় তাকিয়ে থাকে আবরারের মুখ পানে। কানে ভেসে আসে অশ্লীল লোকটার অশ্লীল বার্তা। এই মুভির মতো পারফরমেন্স করতে পারলে ভেবে দেখবো বিয়ের ব্যাপারটা চেপে যাওয়া যায় কিনা। আদ্রিতা দাঁতে জাত চেপে বলে, আপনি? আদ্রিতার কথা শেষ হওয়ার আগেই আবরার চিন্তিত আতিয়া বেগম পায়চারি করে চলেছে অনবরত। অহনা কয়েকবার শান্ত হতে বলেছে, তবে আতিয়ার মন মানছে না। এই শীতের মৌসুমেও তার কপালে বিন্দু বিন্দু ঘামের দেখা মিলেছে। চটি চটি শ্বাস টানছে, যেন নিঃশ্বাস আটকে আসছে। করে থাকা ছোট্ট হিমু নানুর মুখ পানে তাকিয়ে আছে গোল গোল নয়ন মেলে। ছোট হাতখানা মুখে পুড়ে চুষছে এবং নানুকে দেখছে, যেন জানতে চাচ্ছে, তোমার এই চিন্তার কারণ কি নানু? আতিয়া বেগমের কানে ফোন। কল বেজেই চলেছে, কিন্তু রিসিভ হচ্ছে না। ইতোমধ্যেই 50 বার কল করেছে, প্রতিবারই বাঁচতে বাঁচতেই কেটে যায়। আদ্রিতা তো এমন উদাসীন মেয়ে নয়, মাকে না বলে কোথাও যায় না। তাহলে আজকে কি হলো? কোনো বিপদে পড়লো কি? নতুন দেশ কিছুই চেনে না। অহনার স্বামী এবং দেবর বেরিয়ে গিয়েছে আদ্রিতার খুঁজতে। তাদেরও কল করেছে কয়েকবার, কিন্তু হতাশাজনক বাক্য শুনতে হয়েছে তাদের থেকেও। আতিয়া বেগম অবশেষে কল করে সিয়ামের নাম্বারে, যদি ছেলেটা কিছু জেনে থাকে। হ্যালো আন্টি, বলুন। আতিয়া বেগম তাড়াহুড়ো করে বলে, আদ্রিতাকে পাচ্ছি না। আন্টি রিল্যাক্স, আদ্রিতা আমাদের সাথেই রয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে আতিয়া বেগম। এতক্ষণে কলিজা ঠান্ডা হলো। কয়েকবার আলহামদুলিল্লাহ আওড়ায়। আজকে এই ঘটনায় আতিয়া বেগম একটা বিষয় বুঝতে পেরেছে, আদ্রিতাই তার প্রাণ। ছেলে মেয়ে ছাড়া এতগুলো বছর কাটাতে পেরেছে সে, তবে আতিয়াকে ছাড়া 5টা মিনিটও থাকতে পারবে না। সোফায় বসে পড়ে আতিয়া। হিমুকে শুইয়ে দিয়ে হাতের উল্টো পিঠে মুছে নেয় চোখের পানি। আমি আজকে ফিরতে পারবো না। আদ্রিতাকে এখানে দিয়ে যেও আমার কাছে, একা ছেড়ো না। না না আন্টি, আজকের আমাদের সাথেই থাকবে ও। বারবিকিউ পার্টি আছে, কালকে দিয়ে আসবো। ঠিক আছে, দেখে রেখো, বড্ড চঞ্চল সে। কল কেটে দেয় সিয়াম। ফোনখানা অনাদরেই ফেলে রাখে টেবিলে। গালে হাত দিয়ে ফোঁস করে শ্বাস টানে। মনের মধ্যে একখানা কবিতা আকুপাকু করছে, কিন্তু মন খারাপ বলে মন থেকে বের করছে না। জীবনটা বড়ই বেদনার। সে মেয়েটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আয়ানকে। একটু আগেই আয়ানের ফোনখানা চেক করেছে সিয়াম। মেসেঞ্জারে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছে মেয়েটার মেসেজ। এত এত মেসেজ দিয়ে ভরিয়ে রেখেছে আয়ানের মেসেজ বক্স। আয়ান অবশ্য রিপ্লাই করে না। নারী জাতি বড়ই ভয়ঙ্কর। সাহায্যের হাত বাড়িয়ে ঘন্টা বাজিয়ে দিল সিয়ামের মনে, আর মেসেঞ্জারে স্মরণ করছে আয়ানকে। বড় দুঃখজনক বিষয়। আয়ান আয়াস করে কফির মগে চুমুক দিচ্ছে, যেন এই মুহূর্তে কফি খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই তার। আজ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, আমি সিঙ্গেল, কানা গোজো প্রতিবন্ধী, খোঁজো কোনো মেয়ে সিঙ্গেল আছে, থাকলে নক দিও, সুখ দুঃখের আলাপ করব। ইভান সেই পোস্টে হাহারিয়ে দিয়ে কমেন্ট করেছেন, আছে ভাই আছে, বাংলাদেশের ক্রিম আপা, সুমাইয়া রানু মণ্ডল, মিসেস চকলেট সহ আরও কিছু টিকটকার প্রতিবন্ধী সিঙ্গেল আছে। তখনই আদ্রিতা বেরিয়ে আসে আবরারের কেবিন থেকে। হাঁটার গতি বলে দিচ্ছে ভীষণ রেগে আছে সে, যেন এখানেই বম ফাটাবে। সিয়াম নড়ে চড়ে সোজা হয়ে বসে। আহাদ এবং ইভান ফোন রেখে মনোযোগ দিয়ে তাকায় আদ্রিতার পানে। ভয়ঙ্কর এক সিনেমা শুরু হয় এখনই। আমি আর এখানে থাকবো না, দিয়ে আসুন মায়ের কাছে। আবরার তাসনিম লোকটা
প্রচুর খারাপ, চরিত্রহীন। এই লোকের আশেপাশে থাকাও পাপ। রাগে ফুসফুস করতে করতে বলে আদ্রিতা। সিয়াম শুকনো কাশি দিয়ে দাঁড়িয়ে পড়ে, গম্ভীর মুখে এগিয়ে আসে আদ্রিতার দিকে এবং বলে, গাছের ফুল গরুর কান, আবরার ভাই চৈত্রপান। মিথ্যা কথা মানব না, প্রমাণ না দিলে বিশ্বাস করব না। ফুলের গাছে কাটা থাকে, চাদর গায়ে কলঙ্ক। আমার ভাই আকবর থাকে না উলঙ্গ, তাহলে কি করে হলো সে চৈত্রহীন? আয়ান কফির মগ শেষেই চুমুক দিয়ে বলে, সমতো সমতো সবাই তালি দেয়। আয়াত সিয়ামের পিঠ চাপড়ে বলে, বাহ ভাই বাহ, জীবনের প্রথমবার তোর কবিতা আমার নারী ভুঁড়ি ছুঁয়ে দিল। আদ্রিতা দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। কেউ নেই তার। আমান, আহাদ, সিয়াম, ইভান সবাই আবরারের বাড়িতে, আদ্রিতা একা। মনে পড়ে আবরারের কেবিনে সেই দৃশ্য। আদ্রিতা যখন আবরারকে বলছিল আপনি, আবরার আদ্রিতার ঠোঁটে আঙুল থেকে ফিসফিস করে বলল, আজকে রাতটা আমায় দাও, ট্রাস্ট মি, নেক্সট টাইম পরপুরুষের নাম উচ্চারণ করতেও গলা কাঁপবে। আবরারের দৃষ্টি ছিল ভয়ঙ্কর, যেন এক্ষুনি টুপ করে গিলে ফেলবে তাকে। আদ্রিতা সুযোগ বুঝে এক দৌড়ে বেরিয়ে আসে কেবিন থেকে। আপনারা বিশ্বাস কেন করছেন না আমার কথা? উনি খালি অশ্লীল বলতে বলতে থেমে যায় আদ্রিতা, গিলে ফেলে কথা। মাথা নিচু করে বিড়বিড় করে বকা দিতে থাকে আবরার সহ সবাইকে। ইভান বলে, আদু বলো, থেমে গেল কেন? আদু নাম শুনে আদ্রিতার রাগ 3 গুণ বেড়ে যায়। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে থাকে। টি টেবিলে পেয়ে যায় সিয়ামের ফোন। সেটা তুলে ছুঁড়ে মারে ইভানের পানে। সিয়াম বুকে হাত দিয়ে বসে পড়ে, কাঁদো কাঁদো স্বরে বলে, আমার ফোন। ইভান ফোনখানা ক্যাচ ধরে ফেলে। আপনার মাথা, থাকবই না আমি এখানে, এক্ষুনি চলে যাব, আপনাদের সাথেও কথা বলবো না কখনো। বলতে বলতে পিছনে ঘুরেই চলে যেতে থাকে। কিছুতেই এখানে আর থাকবে না। বাড়ির রাস্তা না চিনলে রাস্তায় রাস্তায় ঘুরবে, তবুও এখানে থাকবে না। এখানকার কেউ ভালো না, সবাই পাগল। বকবক করতে করতে আনমনে হাঁটছে আদ্রিতা। দোতলা ছাড়িয়ে নিচতলার করিডোরে চলে এসেছে। হঠাৎ করে কারোর সঙ্গে ধাক্কা খায়। লোকটি ঝোঁক সামলাতে না পেরে পড়ে যায় ফ্লোরে। আদ্রিতা তার উপরে গিয়ে পড়ে। লোকটি মৃদু স্বরে বলে ওঠে। কোমরে বেশ চোট পেয়েছে বোধ হয়। আদ্রিতা তাড়াহুড়ো করে তার উপর থেকে উঠে পড়ে। তাড়াহুড়ো করে বলে, সরি সরি সরি, আমি খেয়াল করিনি। ব্যথা পেয়েছেন আপনি?